নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওর টপিক সেটা হলো আমাদের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খায়। প্রথম কথা যে আমার রোজগার খুব সামান্য, আমি কতটা জমাতে পারি। তারপরের প্রশ্নই আসে আমি কোথায় জমাবো। অর্থাৎ একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং আমরা সবাই ঠিকমতো করে উঠতে পারি না। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কে, আমি তোমাদেরকে কিভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং দিতে পারি। দেখো, আমি একটা কথা বলতে পারি যে আমি পেশায় একজন যেহেতু শিক্ষিকা, আমি এইটুকু জানি যে আমি যেটুকু তোমাদেরকে নিজে জেনেছি সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো। তোমরা যদি পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে শোনো, আমার মনে হয় যে তোমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং করতে সুবিধে হবে। এবং আমি প্রথম কথা খুব সহজভাবে, মানে আমাদের সাধারণ মানুষরা, আমি চারপাশে দেখেছি, আমি জীবনটা খুব সামনে থেকে দেখেছি, সেই জন্য আমি সাধারণ মানুষ আমি দেখছি যে ঋণের জালে জর্জরিত হয়ে যায়। একটা সময় পরে গিয়ে তার ব্যাংকে অ্যাকাউন্টে একটা টাকা থাকে না। সে হয়তো যে খুব কম রোজগার করেছে তা নয়, আবার দেখা যায় যে অনেক কম রোজগার করা মানুষও এত সুন্দরভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করেছে যে সে কিন্তু একটা সময় পরে গিয়ে অনেকটা সম্পদের অধিকারী হয়েছে। এই জন্য প্রপার প্ল্যানিংটা কিন্তু খুব জরুরি। এবং প্রপার প্ল্যানিং করতে হলে তোমায় কিন্তু কোথাও না কোথাও কারোর উপর আস্থা রাখতে হবে। আমি অনেক দিন ধরে ভিডিও আনছি, আমি কখনোই ফেস রিভিল করিনি, আমি সামনে আসিনি। আমার মনে হলো যে ঠিক আছে, তোমাদের সঙ্গে যদি ডাইরেক্টলি কন্ট্যাক্টে কথা বলা যায়। মাঝে মাঝে আমি লাইভ স্ট্রিমিংয়েও আসছি এখন। আমার মুখ্য উদ্দেশ্য হলো, দেখো আমি কিন্তু কোনো প্রমোশনের জন্য বা এগুলোর জন্য না, আমার মুখ্য উদ্দেশ্য হলো, আমি যেহেতু একজন টিচার, আমার মনে হয়েছে মানুষের সাবজেক্ট নিয়ে পড়া যেরকম জরুরি, বিভিন্ন বিষয় যেটা তার পছন্দের বিষয় সেটাও পড়তে পারে, বা আমাদের এডুকেশান সিস্টেমে তোমার মাধ্যমিক পর্যন্ত তোমাকে সবটা বিষয় নিয়েই পড়তে হয়। আমার মনে হয়েছে যে সব কিছুর পরেও আমাদের ফিনান্সিয়াল এডুকেশানটাও কিন্তু খুব জরুরি। এবং আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের বাংলায় ফিনান্সিয়াল শিক্ষার জন্য যে খুব বেশি চ্যানেল আছে তা নয়, আছে, অনেকগুলো চ্যানেল আছে এবং অত্যন্ত উন্নত মানের চ্যানেল আছে। আমি এখানে তোমাদেরকে যেটা বলতে চাইছি যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা মানুষ, কম বয়সে যারা দেখছো, কম বয়স থেকে যারা ভাবছো যে আমার তো এখন বয়স হয়ে গেছে আমি কি করবো না, তাদের ক্ষেত্রেও প্রত্যেককে বলছি তোমরা সঞ্চয় করার ব্যাপারে কিন্তু প্রচণ্ডভাবে সচেতন হও। কারণ না হলে কিন্তু আমাদের জীবনে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যেভাবে মেডিকেল খরচ বৃদ্ধি পাচ্ছে, তুমি বলো যে যে কোনো একটা মানে সরকারি হসপিটালে তো সবাই আমরা যেতে পারছি না, মানে এত ভিড় থাকছে। যখন ইমার্জেন্সি তৈরি হচ্ছে তোমাকে সরাসরি কোনো প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যেতে হচ্ছে এবং সেখানে এত মেডিকেল এক্সপেন্স, তাহলে সেটাকে কভার করতে হলে তোমার ভালো মেডিক্লেম পলিসি যেমন থাকতে হবে, তোমার ব্যাংক ব্যালেন্সও কিন্তু থাকতে হবে। এছাড়া তুমি আজকে রোজগার করছো, যে লাইফস্টাইলে চলছো, তুমি যখন 60 বছর বয়স হয়ে যাবে বা 65 বছর বয়স হয়ে যাবে, তখন কি তুমি তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলবে? না, সেটা করা উচিত। তোমার যদি একটা বিপুল পরিমাণে অর্থ তোমার কাছে থাকে, তুমি কিন্তু একদম মানে সঠিকভাবে তুমি কিন্তু একই রকম লাইফস্টাইল বজায় রাখতে পারবে। দেখো, শুনতে হয়তো খারাপ লাগে যে সবসময় টাকা পয়সা নিয়ে ভাববো। তুমি যদি টাকা পয়সা নিয়ে সবসময় ভাবতে না চাও, মানে বিশেষ করে তোমার বয়সকালে, আমি প্রচুর বয়স্ক মানুষকে দেখেছি যারা একটা বয়সের পরে না, মানে এখন তাদের টাকা পয়সা যদি আর একটু বেশি থাকতো সেটা নিয়ে হাউতাশ করেন। কারণ সত্যি
একটা সময় পরে না তোমার একজন হেল্পিং হ্যান্ড লাগবে, যার খরচ আছে এখনকার দিনে। হ্যাঁ, এই হেল্পিং হ্যান্ডকে যদি তুমি নিয়োগ করতে হয়, তোমাকে তো আগে থেকেই ভাবনাগুলো ভেবে রাখতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার সঞ্চয়ের জন্য ভাবনাটা খুব জরুরি। এই জন্য আমি বলছি যে আমি কেন সঞ্চয় করব এইটা মানে একদম মানে খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। এবার কোথায় সঞ্চয় করব? দেখো, ব্যাংক, পোস্ট অফিসে আমাদের আগেকার প্রজন্ম মানে আমাদের মা বাবারা ব্যাংক, পোস্ট অফিসে রাখতেই মানে কি বলবো, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমাকে দেখতে পাচ্ছি, আমি যে বয়সে পৌঁছেছি, আমার সমবয়সী অনেককেও দেখছি এখনও পর্যন্ত তাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা আসেনি, তারা ব্যাংক, পোস্ট অফিসকেই প্রেফারেবল বলে মনে করছে। কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাটাতেও ফিনান্সিয়াল এডুকেশনটা খুব জরুরি, যে শুধু ব্যাংক, পোস্ট অফিসে রাখলে না, আজ থেকে 10 বছর, 20 বছর, 25 বছর পরে তুমি কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারবে না। হ্যাঁ, তুমি সিকিউরিটির জন্য, সেফটির জন্য খানিকটা অ্যামাউন্ট রাখতে পারো। তোমাকে যদি তোমার টাকায় মানে ইনভেস্টমেন্ট করে তোমাকে যদি টাকা বাড়াতে হয়, হেলদি হতে হয়, তাহলে কিন্তু তোমাকে শেয়ার মার্কেটে আসতেই হবে। এবার তুমি বলবে, এই তো শুনছি শেয়ার মার্কেটে প্রচণ্ডভাবে ধস নেমে যাচ্ছে, এই শেয়ার মার্কেটে রাখা কি উচিত হবে? আমি তোমাদের তাও বলছি, এটা ধস নামানো, এটাকে বলে কারেকশান হওয়া। শেয়ার মার্কেট ওপরে উঠবে, নিচে নামবে, ওপরে উঠবে, নিচে নামবে, ওপরে উঠবে, নিচে নামবে, এরকম করতে করতে কিন্তু শেয়ার মার্কেট ওঠে। একটানা শেয়ার মার্কেট কোনোদিন উঠতে পারে না। এটা তো একটা কতগুলো কোম্পানি আসছে, তাদের শেয়ার বিক্রি করছে, কোম্পানিগুলো এখান থেকে মার্কেট থেকে টাকা নিয়ে গিয়ে তাদের প্রোডাকশান বাড়াচ্ছে। তা তুমি তো মানে দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করছো, যেসব প্রোডাকশান বন্ধ হয়ে গেছে, ছোটোবেলায় আমরা কোলগেট ব্যবহার করতাম, এখনও কোলগেট ব্যবহার করছি, বরঞ্চ তাদের আরও বিভিন্ন ভ্যারাইটি এসছে। তাহলে আমি কেন একটা কোলগেট পামোলিভের একটা শেয়ার আমি কিনবো না, যেটা আমি একটা সামান্য পার্সেন্টেজ হলেও তো আমি ওনার হবো। এইরকমভাবে তুমি শেয়ার মার্কেটটাকে ভাবো। আমরা কি করছি, আমরা যেহেতু সারদা নারদা এসব দেখে ফেলেছি, আমি ভাবছি এগুলো চিট ফান্ড না, এগুলো কিন্তু একদম সেবি দ্বারা সুরক্ষিত স্টক এক্সচেঞ্জ। এবার তুমি মনে করছো আমি নিজে শেয়ার কিনতে পারবো না, তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। প্রচুর ভালো ভালো মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার আছেন, তারা তোমাকে গাইড করবেন কোথায় কোনটা ভালো নিলে তোমার পার্সেন্টেজ বেশি আসবে। কিন্তু দেখা যায় যে 10 থেকে 15, 20 বছরে তোমার কিন্তু 12 থেকে 15%, 16% তুমি ভালো মতো রিটার্ন পাবে। তাহলে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবে, আমি ফিক্সড ডিপোজিট শর্ট টার্মের জন্য করলাম, একদম ঠিক আছে। আমার একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। সেই ইমার্জেন্সি ফান্ডটা আমাকে কি করবে, যে আমার কোনো অসময়, অনেকে প্রাইভেট চাকরি করে, হয়তো চাকরিটা ছেড়ে দিয়েছে, পাচ্ছে না কোনো কারণে, হয়তো সেই লোকেশনটা তার ভালো লাগছিল না, এবার তার জব খুঁজতে কিছুটা সময় লাগবে, তো সেই সময় মাসিক যে তোমার এখনকার খরচ, সেই খরচের হিসেব করে 6 মাসের একটা ফান্ড তৈরি করে রাখো। তাই তুমি জব খুঁজতে খুঁজতে 6 মাসের মধ্যে জব পেয়ে যাবে, আর এই ফান্ডটা সেই সময় তোমাকে সাহায্য করবে। আর আমি একটা কথা বারবার রিকোয়েস্ট করছি, তুমি না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, ও এটা কিনে ফেলেছে, এই গাড়িটা কিনে ফেলেছে, এই ফ্ল্যাটটা কিনেছে, আমাকে একটা ল্যাভিশ এলাকায় একটা ফ্ল্যাট কিনতে হবে, এক্ষুনি ইএমআই দিয়ে, যারা সদ্য চাকরিতে ঢুকেছো বা 5 বছর 6 বছর হয়েছে, এক্ষুনি এত ইএমআই দিয়ে সব কিছু ইএমআই ইএমআই ইএমআই, আমি দেখছি যে ঋণের জালে সব জর্জরিত হয়ে আছে। এটা মধ্যবিত্ত ট্র্যাপ, কিন্তু তুমি করবে না কেন? সব কটা জিনিসই করো, তুমি আগে 10 বছর 12 বছর 15 বছর একটা ভালো মতো সঞ্চয় করে নাও, তারপরে তুমি করো তোমার যেগুলো দৈনিক চাহিদা। কারণ আমরা যে মানে ধরো একটা দামি ফোন তুমি কিনে ফেললে, এটা কিন্তু তোমার অ্যাসেট নয়, এটা তোমার লায়াবিলিটি। তুমি তো এই মুহূর্তে ইএমআই দিয়ে একটা দামি ফোন না কিনে, যেটা তোমার কাজে চলছে, সেটা কেনো না, তোমার শো অফ করার কোনো দরকার নেই। তুমি একটা সময় পরে যখন ওয়েলদি হবে, তুমি দেখবে তোমার শো অফ করতে তোমার ইচ্ছেও করছে না, তুমি তোমার দরকারি প্রয়োজনগুলো মিটিয়ে না, তুমি আনন্দে জীবনটা যাপন করতে পারছো, এবং তোমার সুস্থ জীবন থাকাটা কিন্তু খুব জরুরি। আর তুমি যখন এই বিভিন্ন শো অফের পিছনে ছুটবে না, তোমার দেখবে একটা মানসিক টেনশন থেকে না তুমি অসুস্থ হয়ে যাচ্ছ তাড়াতাড়ি। জীবনটা নির্ভর হয়ে সঠিক ওয়েতে ইনভেস্ট করে তুমি কাটাও, দেখবে তুমি তোমার পুরো জীবনটা স্মুথলি কাটছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আসবো তোমাদের পছন্দের এবং তোমাদের প্রয়োজনীয় টপিক নিয়ে। ভালো থেকো বন্ধুরা।